কুমোরটুলির বাতাসে এখন শুধু ভেজা মাটির গন্ধ নয়, তার সাথে মিশে আছে ধূপ, ধুনো আর ঢাকের আওয়াজ। মহালয়ার পর থেকেই এই গলিটা যেন অন্য এক জগতে রূপান্তরিত হয়। সারি সারি স্টুডিওতে খড়ের কাঠামোর ওপর মাটি পড়ছে, শিল্পীর হাতে ধীরে ধীরে ফুটে উঠছে প্রতিমার রূপ। শহরের এই জেগে ওঠার উৎসবের মাঝে অধীর মিত্রের কাঠের কারখানাটা যেন এক বিচ্ছিন্ন দ্বীপ, এক নীরবতার দুর্গ। একটা জং ধরা তালা দরজাই ঝোলে না, কিন্তু একটা অদৃশ্য খিল তাকে বাইরের পৃথিবী থেকে আলাদা করে রেখেছে। গত ২০ বছর ধরে এটাই নিয়ম। অধীর মিত্র ৬৫ বছরের এক বৃদ্ধ, যার কাঁধ দুটো জীবনের ভারে ঝুঁকে পড়েছে। তার চুলগুলো রূপোলি, কিন্তু চোখ দুটোয় কোনো রঙের আভা নেই, যেন দুটো শুকনো কুয়ো। অথচ এই লোকটার হাতেই জন্ম নেয় কাঠের জীবন্ত সব পুতুল, পাখি আর ঘোড়া। তার কারখানাটা যেন একটা সময়ের জাদুঘর। চারিদিকে অসমাপ্ত কাজ, কাঠের গুঁড়ো আর ধুলোর আস্তরণ। এক কোণায় একটা ছোট্ট টেবিলে রাখা একটা ফ্রেমে বাঁধানো ছবি, ধুলোয় ঝাপসা। এক হাসিমুখী মহিলা, আর তার কোলে এক ছোট্ট মেয়ে। অধীরের হারিয়ে যাওয়া জগৎ। পাড়ার লোকেরা তাকে বোবা কারিগর বলে। মোট দাঁত দিয়ে তাকে কিন্তু বোবা কারিগর বলে। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে, আহা, বউ মেয়েটাকে আগুনে হারিয়ে লোকটা পাথর হয়ে গেছে। কেউ বলে, না হেঁ, এ নিশ্চয়ই কোনো অভিশাপ। অধীর সব শোনেন, কিন্তু কিছুই বলেন না। শব্দরা তার কাছে পৌঁছানোর আগেই যেন দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে যায়। আজ দুর্গাপূজার ষষ্ঠী। অধীর একটা ছোট্ট কাঠের টিয়া পাখি তৈরি করছিলেন। তার ছেনি আর হাতুড়ির ঠুকঠাক শব্দ ছাড়া এই ঘরে আর কোনো প্রাণের স্পন্দন নেই। হঠাতে গলির উল্লাস ছাপিয়ে একটা কর্কশ চিৎকার ভেসে এলো, যা এই উৎসবের সুরের সাথে বেমানান। অধীর জানালার ধুলোমাখা কাঁচের ফাঁক দিয়ে দেখলেন বিক্রম। লোকটার চোখ দুটো নেশায় লাল, আর শিকারী পশুর মতো সে ভিড়ের মধ্যে কিছু একটা খুঁজছে। অধীরের ভ্রু সামান্য কুঁচকে আবার মিলিয়ে গেল। বাইরের পৃথিবীটা তার কাছে অর্থহীন। বিক্রম বা উৎসব কোনোটাই তাকে স্পর্শ করে না, তাকে স্পর্শ করে না। তার পৃথিবী এ কাঠের টিয়া পাখি, যার চোখে তিনি জীবন দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আজ সেই নীরবতার দুর্গে একটা ছোট্ট ফাটল ধরতে চলেছে, তা তিনি জানতেন না। সন্ধ্যার আরতি শুরু হয়েছে। ঘণ্টা আর কাঁসরের শব্দে কুমোরটুলির আকাশ বাতাস মুখরিত। অধীরের কারখানার দরজায় একটা ছায়া এসে দাঁড়াল। একটা ছায়া এসে দাঁড়াল। তারপর খুব সন্তর্পণে, প্রায় শব্দ না করে দরজাটা সামান্য ফাঁক হল। একটা ৮ বছরের মেয়ে হরিণের মতো ভয়ার্ত চোখে ভেতরে ঢুকে পড়ল। তার ফ্রকটা জায়গায় জায়গায় ছেঁড়া, ধুলোয় ধূসর,
গাল বেয়ে জলের ধারা শুকিয়ে নোনতা দাগ রেখে গেছে। সে ভেতরে ঢুকেই দরজার পেছনে মিশে গেল, যেন দেওয়ালেরই একটা অংশ। অধীরের কাজ থেমে গেছে। তার হাত দুটো স্থির, কিন্তু চোখ দুটো নয়। তিনি আর চোখে দেখলেন সেই ছোট্ট অনুপ্রবেশকারীকে। বাইরে বিক্রমের গলা আরও স্পষ্ট শোনা গেল, প্রিয়া, ফের যদি আমার চোখে পড়িস, তোর একদিন কি আমার একদিন। মেয়েটা, প্রিয়া, ভয়ে কেঁপে উঠল। তার ছোট্ট শরীরটা থর থর করে কাঁপছে। সে 2 হাতে মুখ চেপে ধরল, যাতে তার নিঃশ্বাসের শব্দ বাইরে না যায়। অধীরের বুকের ভেতরটা, যা বহু বছর ধরে শান্ত, স্থির ছিল, সেখানে যেন একটা মৃদু কম্পন হল। তিনি ধীরে ধীরে, খুব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার নড়াচড়ায় অভ্যাসের নীরবতা। তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। প্রিয়া ভয়ে চোখ বন্ধ করে ফেলল। সে ভাবল, এই লোকটাও হয়তো তাকে ধরিয়ে দেবে। কিন্তু অধীর তাকে পার হয়ে দরজার কাছে গেলেন এবং প্রায় শব্দ না করে ভেতরের খিলটা তুলে দিলেন। একটা ছোট্ট ধাতব শব্দ, কিন্তু সেই শব্দটা প্রিয়ার কানে শোনাল পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রের দরজা বন্ধ হওয়ার শব্দের মতো। অধীর নিজের জায়গায় ফিরে এসে আবার কাজে মন দিলেন, যেন এই ঘরে তিনি ছাড়া আর কেউ নেই। কিন্তু তার মনোযোগ এখন আর কাঠের পাখির উপর ছিল না। তার সমস্ত চেতনা জুড়ে ছিল দরজার আড়ালের সেই ছোট্ট, ভীত অস্তিত্বটা। বাইরের ঢাকের আওয়াজ, মন্ত্রপাঠ, কোলাহল, সবকিছু যেন একটা কাঁচের দেওয়ালের ওপারে ঘটছে। ভেতরে শুধু দুজনে নীরব নিঃশ্বাসের শব্দ। অনেকক্ষণ পর, যখন বাইরেটা কিছুটা শান্ত হল, অধীর তার টুলবক্স থেকে একটা অর্ধেক তৈরি করা কাঠের ঘোড়া বের করলেন। ঘোড়াটার লেজটা আজও তৈরি হয়নি। তিনি সেটাকে মেঝের ওপর দিয়ে আলতো করে প্রিয়ার দিকে ঠেলে দিলেন। প্রিয়া প্রথমে চমকে উঠল, তারপর দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এল। তার ছোট্ট কাঁপা কাঁপা আঙুল দিয়ে সে ঘোড়াটা তুলে নিল। কাঠের মসৃণ শরীরে সে তার ছোট্ট আঙুল বোলাতে লাগল। তার আতঙ্কিত চোখে এক মুহূর্তের জন্য বিস্ময়ের আভা খেলে গেল। এই নীরব মুহূর্তে একটা শব্দহীন ভাষায় এক অসমবয়সী বন্ধুত্বের প্রথম অক্ষর লেখা হল। পরের কয়েকটা দিন এক অদ্ভুত নীরবতার ছন্দে কাটতে লাগল। এক অদ্ভুত নীরবতার ছন্দে কাটতে লাগল। প্রিয়া এখন আর দরজার আড়ালে লুকিয়ে থাকে না। সে কারখানার এক কোণায় কাঠের গুঁড়োর ওপর বসে অধীরের কাজ দেখে। তার ভয়টা ধীরে ধীরে কৌতূহলে রূপান্তরিত হচ্ছে। অধীর প্রতিদিন সকালে নীরবে 1 ঠোঙা মুড়ি আর 2টো কলা এনে একটা পরিষ্কার জায়গায় রেখে দেন। প্রথম দিন প্রিয়া খায়নি। দ্বিতীয় দিন যখন অধীর অন্যদিকে তাকিয়েছিলেন, সে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিল। আজ সে অধীরের সামনেই বসে খেল। তাদের মধ্যে কোনো কথা হয় না। অধীর কথা বলেন না, আর প্রিয়া ভয়ে কথা বলে না, কিন্তু তাদের চোখ কথা বলে। অধীরের চোখ বলে ভয় নেই, প্রিয়ার চোখ বলে ধন্যবাদ।
একদিন দুপুরে অধীর দেখলেন প্রিয়া খুব মন দিয়ে তার পুরনো ফ্রেমে বাঁধানো ছবিটার দিকে তাকিয়ে আছে। মায়া আর রিনির ছবি। প্রিয়া আলতো করে কাঁচের ওপর হাত বোলাচ্ছিল। অধীরের মনে হল তার বুকের ভেতরটা কেউ যেন খালি হাতে মুচড়ে দিচ্ছে। তিনি উঠে দাঁড়ালেন এবং একটা পুরনো ট্রাঙ্ক খুললেন। ভেতর থেকে বের করলেন একটা লাল ফিতে দিয়ে বাঁধা একগোছা চিঠি আর একটা ছোট্ট ঘুঙুর, রিনির ঘুঙুর। তিনি ঘুঙুরটা প্রিয়ার সামনে রাখলেন। প্রিয়া সেটা হাতে তুলে নাড়াল। একটা মিষ্টি টুংটাং শব্দে গোটা নীরব ঘরটা ভরে উঠল। 20 বছর পর এই ঘরে কোনো আনন্দের শব্দ হল। অধীর চোখ বন্ধ করে ফেললেন। তার মনে হল রিনি যেন আবার এই ঘরে ফিরে এসেছে। সেই রাতেই দুঃস্বপ্নটা আরও ভয়াবহ হয়ে ফিরে এলো। আগুন, ধোঁয়া, মায়ার আর্তনাদ, অধীর, রিনিকে বাঁচাও। তিনি দৌড়াচ্ছেন। আগুনের লেলিহান শিখা তাকে ঘিরে ধরেছে। তিনি রিনির হাতটা প্রায় ধরেই ফেলেছিলেন, কিন্তু একটা জ্বলন্ত কাঠের বিম তাদের মাঝে ভেঙে পড়ল। তিনি তার মেয়ের পুড়ে যাওয়া মুখটা দেখতে পেলেন। বাবা! অধীরের ঘুম ভেঙে গেল। তিনি দেখলেন প্রিয়া তার খাটের পাশে বসে আছে, তার চোখে জল। তুমি ঘুমের মধ্যে কাঁদছিলে, প্রিয়া ফিসফিস করে বলল। এটা ছিল এই কয়েক দিনে প্রিয়ার মুখে শোনা প্রথম সম্পূর্ণ বাক্য। অধীর কিছু বলতে পারলেন না। তার গলাটা যেন ভেতর থেকে কেউ চেপে ধরেছে। তিনি শুধু প্রিয়ার মাথায় হাত রাখলেন। তার খসখসে রুক্ষ হাতের স্পর্শে প্রিয়া যেন ভরসা পেল। সে তার ছোট্ট হাত দিয়ে অধীরের হাতটা চেপে ধরল। অধীর বুঝতে পারছিলেন তিনি আর একা নন। তার নীরবতার দুর্গে এখন একজন ছোট্ট সঙ্গী আছে, আর এই সঙ্গী হয়তো তাকে এই দুঃস্বপ্নের কারাগার থেকে মুক্ত করবে। কিন্তু বাইরে যে বিপদটা অপেক্ষা করছে তার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। কারেন্ট পার্ট 1888, টোটাল ক্যারেক্টার্স 5565। অষ্টমীর সকাল। গলিতে আবার বিক্রমের আবির্ভাব। এবার সে আরও মরিয়া। সে এলাকার চায়ের দোকানে, পানের গুমটিতে অধীরের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। ওই যে বোবা কারিগরটা, ও কাউকে নিজের কারখানায় ঢুকতে দেয়? দোকানদার মাথা নেড়ে বলে, না গো বাবু, গত 20 বছরে তো দেখিনি। বিক্রমের সন্দেহ আরও ঘনীভূত হয়। সে নিশ্চিত প্রিয়া ওই দুর্গের মধ্যেই কোথাও লুকিয়ে আছে। অধীর ভেতর থেকে সবটা আঁচ করতে পারছিলেন। তিনি আজ কারখানার দরজাটা খোলেননি। ভেতরটা অন্য দিনের চেয়েও বেশি অন্ধকার আর গুমোট। প্রিয়া বুঝতে পারছিল বিপদ কাছে চলে এসেছে। সে অধীরের ছেঁড়া পাঞ্জাবির খুঁট ধরে তার পাশে বসে রইল। দুপুরের দিকে দরজায় সজোরে ধাক্কা পড়ল। দরজা খোল বুড়ো, আমি জানি ও ভেতরে আছে। বিক্রমের পৈশাচিক চিৎকার। অধীর প্রিয়াকে একটা বড় কাঠের আলমারির পেছনে ঠেলে দিলেন। নিজে একটা ভারী বাটালি হাতে নিয়ে দরজার সামনে স্থির হয়ে দাঁড়ালেন। তার চোখ দুটো জ্বলছে। তিনি বোবা হতে পারেন, কিন্তু দুর্বল নন। দরজায় ক্রমাগত লাথি আর ধাক্কা পড়তে লাগল। প্রতিটা শব্দ যেন অধীরের স্নায়ুর ওপর হাঁটুরির ঘা মারছে। ঠিক সেই মুহূর্তে গলির অন্য প্রান্ত থেকে একটা শান্ত কিন্তু কর্তৃত্বপূর্ণ কণ্ঠস্বর ভেসে এলো। থামুন, কি হচ্ছে এখানে? অনন্যা রায়। তিনি খবর পেয়ে ছুটে এসেছেন। তার চোখে মুখে দৃঢ়তার ছাপ। বিক্রম তাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল। আপনি সব ব্যাপারে নাক গলাতে চলে আসেন কেন? যান এখান থেকে। একজন বয়স্ক মানুষের দরজায় এভাবে গুন্ডামি করাটা কোন ধরনের ভদ্রতা? আর আপনি যে বাচ্চা মেয়েটাকে খুঁজছেন, সে কি আপনার সাথে থাকতে চায়? অনন্যা
পাল্টা প্রশ্ন করলেন। এই কথায় বিক্রম থমকে গেল। তার মানে আপনি জানেনও কোথায়? আমি শুধু এটুকু জানি যে বাচ্চাটা ভীতু এবং সে আপনার থেকে পালাচ্ছে। যদি তার কোনো ক্ষতি হয় আমি কিন্তু আপনাকে ছাড়ব না। অনন্যার ব্যক্তিত্বের সামনে বিক্রমের আস্ফালন বেশিক্ষণ টিকল না। সে আর তার সঙ্গীরা পিছু হটল, কিন্তু যাওয়ার আগে সে বলে গেল, আজকের রাতটাই তোর শেষ রাত, বুড়ো। সবাই চলে যাওয়ার পর অনন্যা অধীরের দরজায় আলতো করে টোকা দিলেন। ভেতরে ভয় পাবেন না, আমি পুলিশকে জানিয়ে রেখেছি, কিন্তু আপনি যদি দরজাটা একবার খোলেন আমি বাচ্চা মেয়েটার সাথে কথা বলতে চাই। অধীর দ্বিধায় ভুগছিলেন। তিনি কি এই মহিলাকে বিশ্বাস করতে পারেন? প্রিয়া আলমারির পেছন থেকে ফিসফিস করে বলল, উনি ভালো মানুষ, আমাকে বাঁচাও। এই ছোট্ট আবেদনটা অধীরের শেষ প্রতিরোধটুকুও ভেঙে দিল। তিনি ধীরে ধীরে দরজার খিলটা নামালেন। দরজাটা সামান্য ফাঁক হল। বাইরের পৃথিবীর আলো এসে পড়ল অধীরের মুখে, আর অনন্যা রায় প্রথমবার দেখলেন সেই বোবা কারিগরের চোখ, যে চোখে জমে আছে এক সমুদ্র যন্ত্রণা। দরজা খোলার পর এক অদ্ভুত দৃশ্য তৈরি হল। বাইরে অনন্যা রায়, ভেতরে অধীর মিত্র, আর তার পেছনে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা প্রিয়া। আমি অনন্যা, মহিলাটি মৃদু হেসে বললেন, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। তিনি প্রিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বললেন, কিন্তু তার দৃষ্টি ছিল অধীরের ওপর। তিনি বুঝতে পারছিলেন এই মানুষটির সম্মতি ছাড়া কিছুই সম্ভব নয়। অধীর কোনো কথা বললেন না, শুধু একপাশে সরে দাঁড়িয়ে তাদের ভেতরে আসার পথ করে দিলেন। এটা ছিল তার তরফ থেকে এক নীরব আমন্ত্রণ, এক বিশ্বাসের প্রথম পদক্ষেপ। অনন্যা ভেতরে ঢুকলেন। কারখানাটার ভেতরটা দেখে তিনি অবাক হলেন। একদিকে অসমাপ্ত শিল্পের ছড়াছড়ি, অন্যদিকে চরম অবহেলা আর অন্ধকারের বাস। তিনি প্রিয়ার পাশে হাঁটু গেড়ে বসলেন। তোমার নাম প্রিয়া, তাই না? তোমার কোনো ভয় নেই। বিক্রম তোমাকে আর কিছু করতে পারবে না। প্রিয়া মাথা নাড়ল, কিন্তু তার চোখ অধীরের দিকে। সে যেন তার নীরব অভিভাবকের অনুমতি চাইছে। অধীর একটা কাঠের টুলের দিকে ইশারা করলেন। অনন্যা বুঝলেন তিনি বসতে বলছেন। এই প্রথম অধীর কোনো অতিথির সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করলেন। অনন্যা অধীরকে সবটা খুলে বললেন। প্রিয়ার বাবা মা এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে বিক্রম তার ওপর অত্যাচার করত। সে প্রিয়াকে দিয়ে একটা বেআইনি কারখানায় কাজ করানোর পরিকল্পনা করছিল। প্রিয়া সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়েছে। আমরা যদি প্রমাণ করতে পারি যে বিক্রম ওর ওপর অত্যাচার করত, তাহলে আইনত প্রিয়াকে ওর থেকে দূরে রাখা সম্ভব, কিন্তু তার জন্য প্রিয়াকে কথা বলতে হবে। ওকে ওর সব কথা পুলিশকে জানাতে হবে, অনন্যা বললেন। কথাগুলো শোনার পর অধীর প্রিয়ার দিকে তাকালেন। তার চোখে ছিল প্রশ্ন। প্রিয়া ভয়ে মাথা নাড়ল। না, আমি পুলিশকে ভয় পাই, ওরা আমাকে আবার কাকুর কাছে পাঠিয়ে দেবে। অনন্যা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু প্রিয়ার ভয় কাটছিল না। অধীর উঠে দাঁড়ালেন। তিনি তার পুরনো ট্রাঙ্কটা আবার খুললেন। এবার বের করলেন একটা পুরনো খাতা, ঋণীর আকার খাতা। তিনি খাতাটা খুলে প্রিয়ার সামনে ধরলেন। খাতার পাতায় পাতায় একটা মেয়ের ছবি, হাসি খুশি নিশ্চিন্ত একটা মেয়ে, যে ফুল, পাখি আর প্রজাপতির ছবি আঁকত। অধীর একটা ছবির দিকে আঙুল দেখালেন। ছবিতে মেয়েটা পুলিশের পোশাক পরা একটা লোককে মিষ্টি দিচ্ছে। তারপর তিনি অনন্যার দেওয়া কাঠটা তুলে নিলেন এবং তার দিকে এগিয়ে দিলেন। তার এই নীরব ভঙ্গির মধ্যে একটা স্পষ্ট বার্তা ছিল। তিনি অনন্যাকে বিশ্বাস করছেন। তিনি চাইছেন অনন্যা প্রিয়াকে সাহায্য করুক, তাকে ঋণীর মতো এক নিশ্চিন্ত শৈশব ফিরিয়ে দিক। অনন্যা অধীরের চোখের দিকে তাকিয়ে তার বার্তাটা বুঝতে পারলেন। তিনি মৃদু হেসে বললেন, আমি বুঝতে পেরেছি, আপনি চিন্তা করবেন না, আমি প্রিয়ার পাশে থাকব। তিনি যখন চলে যাচ্ছিলেন, অধীর তাকে দরজার কাছে থামালেন।
এবং প্রথমবার নিজের ইচ্ছায় তিনি মুখ খুললেন। একটা ভাঙা, প্রায় শোনা যায় না এমন স্বরে তিনি বললেন, নে বা দ। এই একটা শব্দ উচ্চারণ করতে তার যেন সমস্ত শক্তি শেষ হয়ে গেল। কিন্তু এই একটা শব্দই ছিল তার ২০ বছরের নীরবতার বরফ গলার প্রথম সংকেত। নবমীর রাত, কলকাতার আকাশ আজ আলোয় ঝলমল করছে। চারিদিকে উৎসবের শেষ মুহূর্তের উন্মাদনা। আগামীকাল বিসর্জন, তাই আজ আনন্দকে নিংড়ে নেমার পালা। কিন্তু অধীর মিত্রের কারখানার ভেতরটা ছিল থমথমে, যেন এক আসন্ন ঝড়ের পূর্বাভাস। বিক্রমের হুমকিটা তার মাথায় ঘুরছিল, আজকের রাতটাই তোর শেষ রাত, বুড়ো। অনন্যা পুলিশকে খবর দিয়ে গেছেন, কিন্তু অধীরের মন শান্ত হচ্ছিল না। তিনি প্রিয়াকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলেন। কোনো চিন্তা করিস না, আমি তো আছি, তিনি ফিসফিস করে বললেন। তার নিজের কণ্ঠস্বর তার কাছেই অচেনা লাগছিল। তিনি কারখানার সমস্ত দরজা জানালা ভালো করে বন্ধ করে দিলেন। যে কটা আলো ছিল নিভিয়ে দিলেন। শুধু এক কোণায় একটা হ্যারিকেন টিম টিম করে জ্বলছিল। তিনি হাতে একটা ভারী লোহার রড নিয়ে দরজার কাছে ঠেস দিয়ে বসলেন। জেগে রইলেন একজন প্রহরীর মতো। রাত বাড়ছিল, বাইরের ঢাকের শব্দ ধীরে ধীরে কমে আসছিল। শহরটা যেন ক্লান্ত হয়ে ঘুমে ঢলে পড়ছিল। অধীরের চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছিল। হঠাৎ কারখানার পেছনের দিকের ছোট জানালাটা ভাঙার একটা শব্দ হল। অধীর চমকে উঠলেন। তিনি জানতেন বিক্রম সামনের দরজা দিয়ে আসবে না। তিনি লোহার রডটা শক্ত করে ধরে সেদিকে এগিয়ে গেলেন। অন্ধকারে দুটো ছায়ামূর্তি জানালার ভাঙা কাঁচ দিয়ে ভেতরে ঢুকল। বিক্রম আর তার এক সঙ্গী। তাদের হাতে মদের বোতল, চোখে জিঘাংসা। পেয়েছি তোকে, বুড়ো। বিক্রম হিস হিস করে উঠল। কোথায় লুকিয়ে রেখেছিস ওকে? অধীর কথা বললেন না। তিনি শুধু রডটা তুলে আত্মরক্ষার ভঙ্গিতে দাঁড়ালেন। বিক্রম হাসল। এখনো বোবা সেজে আছিস? তোর কথা আমি আজ বের করছি। সে তার সঙ্গীকে ইশারা করল। দুজনে মিলে অধীরের ওপর ঝাঁপিয়ে পড়ল। অধীর বয়স্ক হলেও তার শরীরে এখনো শক্তি ছিল। তিনি প্রথম আঘাতটা প্রতিহত করলেন, কিন্তু দুজনের সাথে একা পেরে উঠলেন না। বিক্রমের সঙ্গী তাকে পেছন থেকে জাপটে ধরল, আর বিক্রম তার হাত থেকে রডটা কেড়ে নিল। বল, কোথায় সে? বিক্রম রডটা তার গলায় ঠেকিয়ে বলল। অধীর চোখ বন্ধ করে ফেললেন। ঠিক সেই মুহূর্তে প্রিয়া ঘুম থেকে জেগে উঠে এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠল, বাবা! এই একটা ডাকে বিক্রমের চোখ জ্বলে উঠল। ওহ, তাহলে এইখানে? আর তুই এখন ওর বাবা হয়ে গেছিস? সে অধীরকে ছেড়ে দিয়ে প্রিয়ার দিকে এগোল। অধীর মরিয়া হয়ে বিক্রমের পা জড়িয়ে ধরলেন। ওকে ছেড়ে দে, শয়তান! তিনি ভাঙা গলায় চিৎকার করলেন। বিক্রম তাকে লাথি মেরে সরিয়ে দিল। তোর পালা পরে আসছে। সে প্রিয়াকে প্রায় ধরেই ফেলেছিল, কিন্তু তখনই ঘটল সেই ভয়াবহ ঘটনাটা। বিক্রমের সঙ্গী যে হ্যারিকেনটা তুলে ঘরটা দেখছিল, তার হাত থেকে সেটা ছিটকে পড়ল ঠিক সেইখানে যেখানে অধীর কাঠের কাজ করার জন্য তেল আর তারপিন জমিয়ে রেখেছিলেন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। সেই আগুন, সেই অভিশপ্ত আগুন। আগুনটা সাপের মতো হিস হিস করে ছড়িয়ে পড়তে লাগল। শুকনো কাঠ, কাঠের গুঁড়ো আর তেল পেয়ে সে যেন আরও শক্তিশালী হয়ে উঠল।
গোটা কারখানাটা একটা জ্বলন্ত নরকে পরিণত হল। বিক্রম আর তার সঙ্গী ভয় পেয়ে গেল। তাদের নেশা ছুটে গিয়েছিল। তারা প্রিয়াকে ছেড়ে দিয়ে পালানোর পথ খুঁজতে লাগল। কিন্তু আগুনের শিখা ততক্ষণে দরজার পথ প্রায় বন্ধ করে দিয়েছে। তারা কোনো ক্রমে আগুনের দেওয়াল পেরিয়ে বাইরে পালিয়ে গেল, কিন্তু প্রিয়া আটকা পড়ে গেল। সে আগুনের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে ভয়ে, ধোঁয়ায় আর কাশিতে ছটকট করছিল। তার ছোট্ট শরীরটা আগুনের আলোয় ছায়ার মতো দেখাচ্ছিল। অধীর উঠে দাঁড়ালেন। তার চারপাশে আগুন, তার ভেতরে আগুন। 20 বছর আগের সেই রাতের প্রতিটি মুহূর্ত তার চোখের সামনে ভেসে উঠছিল। মায়ার মুখ, রিনির কান্না, তার নিজের অসহায়তা। না, আর নয়। তিনি মনে মনে চিৎকার করলেন। তিনি দেখছিলেন আগুনের ওপারে তার মেয়ে দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে তাকে ডাকছে। না, ওটা রিনি নয়, ওটা প্রিয়া। কিন্তু তার কাছে দুটো মুখ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। তার ভেতরকার সমস্ত ভয়, সমস্ত যন্ত্রণা, সমস্ত অপরাধ বোধ যেন এই আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। মায়ার কণ্ঠস্বর তার কানে বাজছিল, কথা দিয়ে বাঁচিয়ে রাখো। প্রিয়ার কান্নার শব্দ ক্ষীণ হয়ে আসছিল। সে কাশতে কাশতে মাটিতে বসে পড়ছিল। বাবা, সে শেষবারের মতো ডাকার চেষ্টা করল। এই একটা শব্দ অধীরের শেষ বাঁধটাও ভেঙে দিল। তার বুকের ভেতর থেকে একটা আদিম শক্তি, একটা পিতার শক্তি উঠে এলো। তিনি তার ফুসফুসের সমস্ত বাতাস এক করে চিৎকার করে উঠলেন, প্রিয়া! সেই চিৎকার কোনো সাধারণ চিৎকার ছিল না, ছিল 20 বছরের জমানো কষ্টের বহিঃপ্রকাশ। ছিল এক পিতার তার সন্তানকে বাঁচানোর আর্তনাদ। ছিল এক মানুষের তার নিজের আত্মার মুক্তির ঘোষণা। সেই চিৎকারে শুধু কুমোরটুলি গলি নয়, যেন গোটা আকাশটাই কেঁপে উঠল। তিনি আর এক মুহূর্তও ভাবলেন না। পাশে রাখা জলের বড় ড্রামটা তিনি গায়ের জোরে উল্টে দিলেন। তারপর সেই ভেজা চট আর নিজের ভেজা শরীর নিয়ে তিনি আগুনের মধ্যে ঝাঁপ দিলেন, যেন এক পৌরাণিক ফিনিক্স পাখি নিজের ছাই থেকেই পুনর্জন্ম নিতে চলেছে। বাইরে তখন প্রতিবেশীরা ছুটে এসেছে, তারা আগুন নেভানোর চেষ্টা করছে। অনন্যা রায় আর পুলিশও এসে পৌঁছেছে। তারা দেখল এক জ্বলন্ত মানব মূর্তি আগুনের ভেতর থেকে একটা ছোট্ট শরীরকে বুকে জড়িয়ে ধরে বেরিয়ে আসছে। অধীরের সারা শরীর পুড়ে যাচ্ছে, কিন্তু তার চোখ দুটো জ্বলজ্বল করছে বিজয়ের আলোয়। তিনি প্রিয়াকে অনন্যার কোলে তুলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত শান্ত হাসি। তিনি পেরেছেন, আজ তিনি হারেননি। হাসপাতালের সাদা বিছানায় যখন অধীরের জ্ঞান ফিরল, প্রথম যে জিনিসটা তিনি অনুভব করলেন তা হল তীব্র যন্ত্রণা। তার হাত, মুখ আর বুকের অনেকটা অংশ পুড়ে গেছে। ব্যান্ডেজে মোড়া শরীরটা নাড়ানো যাচ্ছিল না। তিনি চোখ খুললেন। একটা আবছা অবয়ব তার সামনে। ধীরে ধীরে সেটা স্পষ্ট হল, অনন্যা রায়। তার চোখে মুখে গভীর উদ্বেগ। আপনি জেগে উঠেছেন? অনন্যার কণ্ঠস্বরে স্বস্তি। অধীরের পাশে একটা ছোট চেয়ারে প্রিয়া তার হাত ধরে ঘুমিয়ে আছে। তার ছোট্ট মুখটা শুকনো, চোখের নিচে কালির দাগ, কিন্তু সে সুরক্ষিত। অধীর কথা বলার চেষ্টা করলেন। তার গলা দিয়ে কোনো শব্দ বের হল না, শুধু একটা গোঙানির মতো আওয়াজ। এখন কথা বলার চেষ্টা করবেন না, আপনার শ্বাসনালী পুড়ে গেছে। ডাক্তার বলেছেন সেরে উঠতে সময় লাগবে। অনন্যা তাকে আশ্বস্ত করলেন। কিন্তু আপনি কথা বলতে পারবেন, আপনি আবার কথা বলতে পারবেন। অধীর প্রিয়ার দিকে তাকালেন, তার বেঁচে থাকার একমাত্র কারণ।
অনন্যা তাকে ধীরে ধীরে সবটা বললেন। পুলিশ বিক্রম আর তার সঙ্গীকে ধরে ফেলেছে। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপহরণ এবং অগ্নিসংযোগের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তাদের কঠোর শাস্তি হবে। কারখানাটা পুরোপুরি পুড়ে গেছে, কিন্তু পাড়ার লোক আর কিছু স্বেচ্ছাসেবী সংস্থা মিলে সেটাকে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব নিয়েছে। আর প্রিয়া, অনন্যা হাসলেন, ও এখন আমাদের সবার মেয়ে। ওর জন্য আপনাকে কোনো চিন্তা করতে হবে না। অধীরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সেটা কষ্টের জল নয়, মুক্তির জল। দিন কাটতে লাগল। অধীরের শরীর ধীরে ধীরে সারছিল, কিন্তু তার চেয়েও দ্রুত সারছিল তার মন। প্রিয়া সারা দিন তার পাশে থাকত, তাকে গল্প শোনাত, ছবি এঁকে দেখাত। অধীর কথা বলতে পারতেন না, কিন্তু তার চোখ দিয়ে তিনি উত্তর দিতেন। একদিন ডাক্তার এসে ব্যান্ডেজ খুললেন। অধীর আয়নায় প্রথমবার নিজের মুখ দেখলেন। পোড়া দাগগুলো তার মুখটাকে বদলে দিয়েছে, কিন্তু তার চোখ দুটো, সেই চোখ দুটো আগের চেয়ে অনেক বেশি জীবন্ত, অনেক বেশি শান্ত। সেদিন বিকেলে যখন ঘরে আর কেউ ছিল না, শুধু প্রিয়া তার পাশে বসেছিল, অধীর তার হাতটা ধরলেন এবং খুব ক্ষীণ ভাঙা ভাঙা স্বরে বললেন, আমার মা। প্রিয়া প্রথমে বুঝতে পারেনি। তারপর তার চোখ দুটো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে অধীরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তুমি কথা বলেছ, তুমি কথা বলেছ। অধীরও হাসছিলেন। তার পোড়া মুখের চামড়ায় সেই হাসিটা অদ্ভুত দেখাচ্ছিল, কিন্তু পৃথিবীর কোনো হাসির চেয়ে তা কম সুন্দর ছিল না। তার নীরবতার কারাগারের দরজা আজ পুরোপুরি খুলে গেছে, এবং সেই মুক্তির চাবি ছিল এই ছোট্ট মেয়েটি। কয়েক মাস পর অধীর এখন অনেকটাই সুস্থ। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অনন্যা রায়ের তত্ত্বাবধানে একটা ভাড়া বাড়িতে তিনি আর প্রিয়া থাকেন। তার গলার স্বর ফিরে এসেছে, এখনও কিছুটা কর্কশ, কিন্তু স্পষ্ট। তিনি এখন অনেক কথা বলেন, যেন 20 বছরের জমে থাকা সব কথা তিনি এই কয়েক মাসে বলে ফেলতে চান। তিনি প্রিয়াকে তার শৈশবের গল্প বলেন, তার গ্রামের গল্প, তার বাবা মায়ের গল্প। তিনি মায়া আর রিনির গল্পও বলেন, তবে সেই গল্পে এখন আর কষ্ট নেই, আছে শুধু মিষ্টি স্মৃতি আর ভালোবাসা। প্রিয়া মন দিয়ে সব শোনে। তার কাছে এই গল্পগুলো রূপকথার মতো। অধীরের পোড়া কারখানাটার জায়গায় এখন একটা নতুন একতলা বাড়ি তৈরি হয়েছে। পাড়ার লোক, অনন্যার সংস্থা আর নাম না জানা অনেক মানুষের সাহায্যে এটা সম্ভব হয়েছে। বাড়ির সামনে একটা সুন্দর কাঠের ফলক, তাতে অধীরের নিজের হাতে খোদাই করে লেখা প্রিয়ার ঘর। আজ সেই বাড়ির উদ্বোধন। ছোট্ট একটা অনুষ্ঠান। পাড়ার সব লোক এসেছে। অনন্যা রায় ফিতে কেটে বাড়ির দরজা খুললেন। ভেতরে ঢুকে সবাই অবাক হয়ে গেল। এটা এখন আর কোনো অন্ধকার কারখানা নয়, এটা একটা আলো হাওয়া ভরা বড় ঘর। দেওয়ালে বাচ্চাদের আঁকা ছবি। এক কোণায় কাঠ আর মাটি দিয়ে কাজ করার সব সরঞ্জাম। অন্য কোণায় একটা ছোট লাইব্রেরি, বই দিয়ে ভর্তি। অধীর মিত্র আর প্রিয়া সবার সামনে এসে দাঁড়াল। অধীর মাইক্রোফোন হাতে নিলেন। তার হাত কাঁপছিল। তিনি বললেন, আমার বলার কিছু নেই, যা কিছু বলার তা আমার এই মেয়ে বলবে। তিনি মাইক্রোফোনটা প্রিয়ার হাতে দিলেন। প্রিয়া একটুও না ঘাবড়ে বলল, এটা আমাদের সবার বাড়ি, এখানে সবাই আসতে পারে, যারা ছবি আঁকতে ভালোবাসে, যারা গল্প শুনতে ভালোবাসে, সবাই। বাবা বলেছে প্রত্যেকটা বাচ্চার একটা নিজের ঘর থাকা দরকার। সবাই হাততালি দিয়ে উঠল। অধীর প্রিয়ার মাথায় হাত রাখলেন। তার চোখে জল, কিন্তু মুখে হাসি। তিনি ভিড়ের মধ্যে অনন্যাকে খুঁজলেন। অনন্যা হাসি মুখে তার দিকে তাকিয়েছিলেন। তাদের দুজনের নীরব দৃষ্টিতেই অনেক কথা বিনিময় হয়ে গেল। অনুষ্ঠানের পর যখন সবাই চলে গেছে, অধীর আর প্রিয়া তাদের নতুন ঘরের বারান্দায় এসে বসল। অধীর বললেন, তোর মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার দিনটার কথা?